আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগেই ভারতে যে আওয়ামী লীগের নেতারা রয়েছে তারা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে। শুভেন্দু অধিকারীর সমাবেশে কেউ পয়সা দিয়ে হেল্প করেছে, কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিজেপির জন্য ভোট চেয়েছে এবং প্রকাশ্যেই অনেকটা ওপেন যে আওয়ামী লীগের লোকজন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। তার একটা বড় কারণ যে শুভেন্দু অধিকারী 5 আগস্ট 2024-এর পর থেকে তার প্রায় সমস্ত বক্তৃতাতেই আওয়ামী লীগের সমর্থন করেছে, শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলেছে এবং ইউনূস সরকারকে অবৈধ বলেছে। পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সবসময় আওয়ামী লীগের ফেভারে প্রচুর বক্তৃতা দিয়েছে। এবার সামনে কি হবে সেটা রাজনীতির হিসাবকরণের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা বোধহয় তার সেই কৃতজ্ঞতা ভুলতে পারেনি। ফলে শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেনি শেখ হাসিনা। একইভাবে শেখ হাসিনার দলের লোকজনও শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে, সেখানে তারা অংশ নিয়েছে। আখেরে এটা কতটুকু আওয়ামী লীগের জন্য ভালো হবে বা মন্দ হবে সেই বিচার বিশ্লেষণ করার এখনো সময় আসেনি, তবে ঘটনা ঘটেছে। কেন কি এইসব ঘটনাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকে। এই রাজ্যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে হাতে রাখা আওয়ামী লীগের লোকজন ভারতে আছে, তাদেরকে সেখানে আরো লং টাইম থাকতে হয় কিনা, ভবিষ্যতে আওয়ামী লীগের কিছু করতে হলে ভারতের সমর্থন প্রয়োজন হয় কিনা, সব দিক থেকে নানান হিসাব। সে সময় খবর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সে সময়ের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 2024 থেকে 2026 সাল, গত 2 বছরে বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরার দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, নতুন সরকার হাসিনা প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি, তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। অথচ গত 2 বছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দল নেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী, এই উত্তরণের পর দুর্দিনের বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে, লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। আর তাতেই বিস্মিত অনেকে বিস্মিত হলেও গত 1 সপ্তাহে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে আমরা আপনাদেরকে জানানোর জন্য খুব ঘনিষ্ঠভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে চোখ রেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওই যে আক্ষেপ, শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির ব্যক্তিগত খুব কঠোর সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। তো শেখ হাসিনা এবং তার দলের একটা আক্ষেপ এই জায়গায় ছিলই বলা যায় যে মমতা ব্যানার্জিকে শেখ হাসিনা বোন ডাকতেন, মমতা ব্যানার্জিও প্রত্যুত্তরে দিদি, বোন এইসব নানান সম্বোধন করতেন। দুজনকে পূজায় উপহার পাঠাতেন, ঈদে উপহার পাঠাতেন, ইলিশ মাছ বিনিময় হতো তাদের মধ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা হৃদ্যতা শেখ হাসিনা সবসময় ছিল, কিন্তু এই হৃদ্যতা থাকার পরেও রাজনীতির প্রয়োজনে, যার যার দেশের রাজনীতির প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একরকম শেখ হাসিনার সাথে পল্টি দিলেন, তখন বোধহয় এবার শেখ হাসিনা ভারতের রাজনীতিতে তার একটা ইন্টারফেয়ার করার সুযোগ হলো। আমরা ভারতীয় সাংবাদিক যাদের সঙ্গে কথা বলি, আপনাদের এখানে শো করি, আমরা তাদেরকে প্রত্যেককেই প্রশ্ন করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মানুষজনের অবস্থান নেয়া, মমতা হেরে যাওয়ায় উচ্ছ্বাস, শুভেন্দু অধিকারী জিতে যাওয়ায় উচ্ছ্বাস,
এটা আওয়ামী লীগের জন্য আখেরে মঙ্গল হবে নাকি ক্ষতিকর হবে, এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির ধারার উপরে নির্ভর করবে, এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার আগে যে অবস্থান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে, ক্ষমতায় যাওয়ার পরের অবস্থান কি একই রকম অবস্থান থাকবে নাকি কিছু পরিবর্তন হবে, এগুলো অনেক কিছু বিবেচ্য কাজ করে। আবার কেউ কেউ এটাও বলছেন যে এটা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দল বিজেপিকে সমর্থন দেয়া মানে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেওয়ার মতো, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যেহেতু আওয়ামী লীগ বিরোধী, তারা এই সুযোগটা লুফে নিতে পারে। তারপরেও এই শেখ হাসিনার ভারতে আশ্রয়ে থাকা নাটকীয় এই শুভেচ্ছা শুভেন্দু অধিকারীকে, এটা নিশ্চয়ই রাজনীতির মাঠে অনেক দূর গড়াবে। হঠাৎ করেই পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি বাংলাদেশে এসেছেন। তার এই আকস্মিক সফরের পেছনের রহস্যটা আসলে কি? কিছু কিছু তথ্য ইতিমধ্যেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রচার মাধ্যমে পেয়েছি, কিন্তু এর বাইরেও পিলে চমকানোর মতো কিছু ঘটনা ঘটেছে। সাধারণত এক দেশের মন্ত্রী আর এক দেশে গেলে দীর্ঘদিন আলোচনা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ হয় এবং তারা সফর করেন। সফর কোনো দোষের নয়, এমনকি সেটা যদি পাকিস্তান এবং বাংলাদেশের মন্ত্রীদের মধ্যেও সফর হয়, সেটা নিয়ে আপাতত কোনো সমস্যা দেখছি না। কিন্তু পাকিস্তান হাইকমিশন ঢাকা অফিস থেকে নোট ভার্বাল দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার মহসিন রেজা নকভি আসতে চান। এরকম তড়িঘড়ি করে আসার কারণটা কি? এই মিস্টার নাকভি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, আবার এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তানের একটা টেস্ট ক্রিকেট ম্যাচ চলছে। তিনি কি তাহলে ক্রিকেট দেখতে আসবেন? তিনি গতকাল এসেছেন, আজকে 9 মে তিনি রাত্রে বাংলাদেশ ত্যাগ করবেন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মহসিন নাকভির একটা মিটিং হয়েছে। এই মিটিং এর বিষয়টিও আপনারা জানেন, তবু একটু বলছি। সেখানে আলোচনা হয়েছে মাদক সমস্যা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা, সেখানে আন্তদেশীয় সীমান্তে যে সমস্যা সন্ত্রাস, সেগুলো নিয়ন্ত্রণে দুই দেশ একসাথে কাজ করবে এবং সাইবার সিকিউরিটি নিয়েও কাজ করবে, এবং এই বিষয়ে সমঝোতা স্বাক্ষর বা MOU স্বাক্ষরিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো কমন বর্ডার নেই, সীমান্ত নেই, তাহলে আন্তদেশীয় সীমান্ত সমস্যা তারা কিভাবে মিট আপ করবে? যে দেশটা নিজেই মাদকের সমস্যায় জর্জরিত, সেই পাকিস্তান বাংলাদেশকে কি হেল্প করবে? যে দেশের সীমান্ত সন্ত্রাসের জর্জরিত, সেই দেশ আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশকে কিভাবে সহায়তা করবে? তারা দুই দেশের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করবে। তো এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে এর পেছনে কি আসলে কোনো ঘটনা আছে কিনা, সেটা নিয়েই আসলে বিশ্লেষকরা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কারণ যদি কিছু থেকে থাকে। এর মধ্যেই একটি তথ্য আমার কাছে এসেছে যে গতকাল সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকের খবরটি কিন্তু আমরা প্রকাশ্যে পাইনি, এমনকি কোনো গণমাধ্যমেও প্রচারিত হয়নি। কি আলোচনা হয়েছে এই দুই দেশের গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিংয়ে? প্রথমেই তাদের ভেতরে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে আরো বেশি ক্লোজ ওয়ার্কিং রিলেশনশিপটা কিভাবে বাড়ানো যায়, দুই দেশ মিলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এই গোয়েন্দা পর্যায়ে। দ্বিতীয়টি হয়েছে, যেটি খুবই অ্যালার্মিং, সেটি হলো ইংরেজিতে আমার কাছে যে লেখাটা এসেছে, আমি একটু সেটা পড়ি আগে। এস্টাবলিশ ক্লোজ কন্ট্যাক্ট with Pakistani assets in sensitive areas in India like West Bengal, Assam, Siliguri corridor. Close contact with Pakistani assets in India. Pakistani asset, Pakistani সম্পদ
তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। তার মানেটা কি আমি ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। ব্যাখ্যাটা সম্ভবত এরকম যে পাকিস্তানের যে গোয়েন্দা নেটওয়ার্ক, যে স্পাই নেটওয়ার্কটা কাজ করছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, শিলিগুড়ি করিডোর এই এলাকায়, এবং বাংলাদেশের মধ্যে থেকে যেসব বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সন্ত্রাসী গ্রুপ ভারতের ভেতরে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ রক্ষায়, তাদের সমর্থনে পাকিস্তান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড যেমন ব্যবহার করতে চায়, তেমন বাংলাদেশের সমর্থনও চায়। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে ভারত একদম স্যাটেলাইট পিকচার, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, লোকেশন সব দিয়ে বলেছে যে এখান থেকে পাকিস্তানি জঙ্গিরা ভারত বিরোধী তৎপরতা চালাচ্ছে। এদিকে এই যে গোয়েন্দা পর্যায়ের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে মিটিংটা হলো, সেখানে পাকিস্তান বাংলাদেশের কাছে সমর্থন চাচ্ছে যে তাদের যে স্পাই নেটওয়ার্ক, স্পেশালি ইন্ডিয়ার ভেতরে তারা যে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে, সেটার জন্য তারা বাংলাদেশের সমর্থন চায়, বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায়। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, এবং বিশেষ করে হঠাৎ করে বলা নেই কওয়া নেই পাকিস্তানের একজন মন্ত্রী, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম একজন পাকিস্তানের মন্ত্রী এলেন। কেন এলেন? এবং ঠিক এমন সময় এলেন যখন ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন এবং বিজেপি নির্বাচিত হয়েছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পাকিস্তান কি এই কারণে একটু নড়ে চড়ে বসেছে? মমতা থাকলে কি তারা অনেক বেশি আশ্বস্ত বোধ করতেন? শুভেন্দু আশায় কি তাদের কোনো সমস্যা হবে? এই বিষয়টা নিয়ে কি তারা আলোচনা করতে এসেছেন? এই যে মাদক নিয়ন্ত্রণ, আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন, সাইবার সিকিউরিটি, এই সবই কি আইওয়াশ? কারণ পাকিস্তানের সাথে এই বিষয়গুলো নিয়ে এমওইউ স্বাক্ষর করা খুব একটা জরুরি না। যে ছাত্রটি পরীক্ষায় ফেল করেছে তার কাছে আপনার ছেলেকে আপনি টিউশনি পড়তে পাঠাবেন, প্রাইভেট পড়তে পাঠাবেন? তো এই হলো ঘটনা, এটা নিয়ে এখন আলোচনা চলছে এবং ভারতও খুব নড়েচড়ে বসছে। কে বা কারা সম্ভবত তারেক রহমানকে বুঝিয়েছে যে এই মুহূর্তে তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই তার জন্য উত্তম। কারণ তুরস্ক একদিকে রাশিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে, একদিকে পাকিস্তানের সাথে সম্পর্ক মেনটেন করে, আরেকদিকে আমেরিকার সাথে সম্পর্ক মেনটেন করে। সুতরাং তুরস্কের সাথে ভালো সম্পর্ক থাকলে অন্যান্য সাপোর্ট তো পাওয়া যাবে, কিন্তু এই ইকুয়েশনটা বোধহয় বাংলাদেশের জন্য প্রযোজ্য না। কারণ একদিকে চীন প্রীতি আমেরিকাকে শঙ্কিত করছে, আর একদিকে ভারত নানা কারণে তারেক রহমান সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। তো সেই দিক দিয়ে আমেরিকা এবং ভারত কিন্তু তারেক রহমানের ব্যাপারে খুব কাছাকাছি একই লাইনে অবস্থান করছে। তো তারেক রহমান কিন্তু আগুন নিয়ে খেলছে, এবং এই মুহূর্তে এই পাকিস্তানের সাথে এই রকমের এমওইউ স্বাক্ষর করা এবং পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা চালাবে এবং এই ইনফরমেশন ভারতের কাছে থাকবে না, এটা ভাববার কোনো কারণ নাই। সুতরাং সামনে এই পাকিস্তানের এই মন্ত্রী সফর এবং গোয়েন্দা পর্যায়ের গোপন মিটিং, এটা কিন্তু একটা অশনি সংকেত নির্দেশ করছে। দেখা যাক কি হয়। তারেক রহমান কি তার সাধ্যের চেয়ে বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? সময় এই প্রশ্নের উত্তর দেবে। আজকে নিউজ ফিডে টোকাই নাসিরউদ্দিন পাটোয়ারির একটা স্ট্যাটাস ভেসে এলো, কে জানি ফটোকাট করে বানিয়েছে যে পাশের দেশে গেরুয়া রং বেড়ে যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে বিজেপি ক্ষমতাতে এসেছে, বাংলাদেশে এটার প্রভাব পড়বে, এই ধরনের একটা সতর্ক বাণী টাইপ কথাবার্তা। কালকে ওই নাহিদেরও দেখলাম, ওই টোকাই নাহিদেরও দেখলাম এই ধরনের একটা কথাবার্তা, অর্থাৎ তারা হুমকি ধামকি দেওয়া শুরু করেছে। কেন? যদিও আমি ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলতে চাই না, এটা আমার এক ধরনের ধরা যাক যে ইচ্ছা যে কোনো দেশেরই ইন্টারনাল রাজনীতি নিয়ে কথাবার্তা বলতে চাই না, কিন্তু এসব ক্ষেত্রে বলতে হয়। আমি যখন প্রথম ভারতে যাই সেটি হচ্ছে জুন মাসে 2024-এর জুনে, কিন্তু কলকাতাতে আমি প্রথম আসি হচ্ছে 18ই অগাস্ট 2024, বাট তার আগে আমি চেন্নাইতে যাই।
অর্থাৎ বাংলাদেশে যখন ঝামেলা টামলাগুলো হচ্ছিল সে সময়টার অনেক আগেই, প্রায় 1-1.5 মাস আগেই আমি চেন্নাইতে ছিলাম আমার মার চিকিৎসার জন্য, অনেকেই জানেন। আমি যখন কলকাতাতে প্রথম আসি, আমি পার্ক স্ট্রিটের একটা হোটেলে উঠি। আমি বিস্ময় নিয়ে আমি এসেছি দুপুরবেলাতে এসে আমি আসরের ওয়াক্তে আমার ধুম করে কানে বাজলো আজানের শব্দ। আমি বললাম, কলকাতায় আজান? আমার ধারণা ছিল কলকাতাতে, কিন্তু এখানে সবাই, মানে আমার ধারণা ছিল সবাই এখানে হিন্দু মুসলমান খুব কম। এরপরে দেখলাম এখানে 5 বেলা আজান হয়, কলকাতায় 5 বেলা আজান হয়। তারপরে আমি চিন্তা করলাম যে ধুত, আমি পার্ক স্ট্রিটে আছি, এখানে মনে হয় ধর্মতলা পাশে শুনেছি এই ধর্মতলা বা এই জায়গাটা হচ্ছে একটু মুসলিম প্রধান বা বাংলাদেশিরা থাকে বা হোয়াটএভার এখানে হতে পারে। আমি যেইখানে গেছি কলকাতার সল্ট লেকে বলেন বা অন্যান্য যেসব জায়গাতে বলেন, আমি 5 ওয়াক্ত আজান শুনেছি। সেখানে মুসলমান, প্রচুর মুসলমান, সেখানে একদম স্থানীয় মুসলমান, একেবারে কোনখান থেকে আসা না, বহু বছর শতাব্দীর পর শতাব্দী এখানে থাকে, এই ধরনের। আমি কলকাতাতে থাকা অবস্থাতে আমার গত 2 বছরে আমি কখনো দেখি নাই যে অমুক লোক মুসলমান বা অমুক লোক হিন্দুর কথা আমি বলবো না, যেটা সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু যদি আমি বলি, সংখ্যায় কম মুসলমান, সেখানে কেউ কোনো মুসলমানকে নিয়ে আজে বাজে কথা বলেছে আমার সামনে পড়েছে বা আমি দেখেছি, আমি মনে করতে পারি না। নিউ মার্কেটে গেছি, শত শত মুসলমানদের সব। কিভাবে বুঝেছি? মাথায় টুপি দিয়ে আছে, যেমন মেয়েদের পোশাকের সব। আমি আমার মেয়ের জন্য জামা কিনতে গেছি, কাপড় কিনতে গেছি, সেখানে আমি দেখেছি সোয়েটার কিনতে গেছি আমার নিজের জন্য, সেখানে সব মুসলিমদের সব। শত শত চা কিনতে গেছে, খুব ভালো চা পাওয়া যায় হগ মার্কেটে, মুসলিমদের সব। আমি যেটা বলতে চাইছি, সেখানে এই ধরনের কোনো প্রবলেম নাই। বিচ্ছিন্ন কিছু প্রবলেম পুরো ভারতে হয়নি তা বলা যায় না, খুব সম্ভবত হয়েছে, অনেকের কানে হয়তো বা সেটা এসেছে, বা সেটা আমি একদম বিচ্ছিন্ন ঘটনা বলি, কিন্তু ওভারঅল আমার কখনো এটা মনে হয়নি, দেখিনি। কিন্তু বিনিময়ে অন দ্য কন্ট্রারি আমরা বাংলাদেশে কি দেখি? সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করে বসবে। দখলদার বাহিনীর কথিত উপদেষ্টা মাহফুজ বলছে ম্যাপ চেঞ্জ করে ফেলবে, বাংলাদেশের ম্যাপ ভারতের ওই অংশটা নিয়ে নিবে। এবং এই টোকাইরা তো ঘন ঘন বলছে যে তারা দখল করবে, এই করবে, সেই করবে। এমনকি এই যে আমাকে নিয়ে একটা কথা উঠেছে, আমি নাকি বলেছি যে ভারতের আর্মিকে বলছি বাংলাদেশটাকে দখল করার জন্য, এটা নিয়ে গুজবের কোনো শেষ নাই। অথচ যখন এরা এই রাওয়া ক্লাব থেকে এরা 5-6 হাজার মিলে রওনা দিয়েছে যে ভারতকে 4 দিনে দখল করবে, তখন আমি বলেছি যে এই সংবাদ শুনে এখন ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথাটাকে টুইস্ট করে নানানভাবে করা হয়েছে। কিন্তু প্রসঙ্গ এইটা না, প্রসঙ্গ হচ্ছে ভারতের জনগণ বিজেপিকে চুজ করেছে তার রাজনীতিতে, তার ভোটে। বাংলাদেশের চুলকানি শুরু হয়ে গেছে। কেন? কারণ বিজেপির যিনি এখন প্রধান বা এখন যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, শ্রী শুভেন্দু অধিকারী, তিনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বলেছেন তিনি সসম্মানে শাহজালাল এয়ারপোর্টে যাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই যাবেন। একাধিকবার বলেছেন, একাধিকবার তিনি বাংলাদেশের এই পুরো জঙ্গি আক্রমণকে কন্ডেম করেছেন। অন্যদিকে বাংলাদেশে এও হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন ক্রমাগত ভাবে। এই 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ হিন্দুরা এই বর্ডারে এসে দাঁড়িয়েছে, সে চিত্র তো আমরা ভুলে যাইনি। ভারত যদি এরকম ভাবে ক্রমাগত স্টেটমেন্ট দিত এই করব সেই করব, আজকে কি হতো? ভারত চাণক্য নীতি অনুসরণ করে, একটা ভদ্রলোকের দেশ আসলে। যেই লোক ভারতে যায় নাই, যেই লোক দিল্লি ঘুরে নাই, যেই লোক পশ্চিমবঙ্গ ঘুরে নাই, দিল্লিতে ঘুরলে দিল্লির একটা তরুণের সাথে যদি আমাদের একটা তরুণ কথা বলে, ভাইরে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটা শিক্ষিত ইউনিভার্সিটির তরুণের সাথে যদি আমাদের কোনো একটা বাংলাদেশের ছেলে গিয়ে টেস্ট করে আসুক, দরকার হলে সেটা আমরা সবাই মিলে রিকমেন্ড করবো তার ভিসার, গিয়ে একটু টেস্ট করে আসুক যে দিল্লি ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটিতে একটা ভারতীয় ছেলে ঠিক কতটা সংবেদনশীল, কতটা ভদ্র হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে। কি চমৎকার করে তারা বলে যে তোমরা যে তোমাদের দেশের ছেলেপেলেরা যে এমন বলে, কেন বলে বুঝতে পারি না, কি হয়েছে তাও বুঝতে পারি না। মানে ওরা আসলে একেবারেই এমন না।
আমি একবার জিজ্ঞেস করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে যে আচ্ছা বাংলাদেশে যে এই ধরনের ঘটনা হচ্ছে তোমরা কি জানো? বলে হ্যাঁ এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কেন করে আমরা জানি না। এত পোলাইটলি বলেছে, ওদের কোনো ঘৃণাই আমি দেখি নাই। পশ্চিমবঙ্গে কফি হাউসে গেছি, শিক্ষিত ছেলেপেলেরা সব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কারো কোনো রাগ নাই, তারা অবাক হয়। আমি ওই যে আমার বন্ধু অনি আমাকে নিয়ে গেছে এক ঘাটের কাছে, গঙ্গার ধারে, ভুলে গেছি, কুমারটুলি ঘাট মনে হয়। সেখানে গিয়ে দেখি ওয়ারফেজের গান গাইছে, যেটার ভিডিও আমি ছেড়েছি। অর্থাৎ পুরো ভারত ঘুরে, এই মুম্বাই বলেন, দিল্লি বলেন, চেন্নাই বলেন, আপনার পশ্চিমবঙ্গ বলেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বলেন, ঘুরে আমি কিছু দেখতে পেলাম না যে বাংলাদেশের ব্যাপারে ওরা এমন করে। না, নর্মাল। একটু অবাক হয় যে এরা এমন করছে কেন, এসব অদ্ভুত আচরণ করছে কেন। তো ভারত যথেষ্ট একটা সহনশীল জাতি, এটা আমার অভিজ্ঞতা। অন্যদিকে বাংলাদেশ ধুয়ে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে। ভারত যদি এটা রিটালিয়েশন করতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেত, কিন্তু ভারত করে না। আপনারা কথায় কথায় বলছেন তাদেরকে গরুর মাংস খাওয়াবেন, মানে একটা হিন্দুকে পেলে আপনার গরুর মাংস খাওয়াতে ইচ্ছা করে। সবাই না, একটা নোংরা একটা অংশ করে না, এরকম অনেকে বলে না, মালাউন বলে না হিন্দুদেরকে, বলে, আমাদের দেশেই বলে। অসংখ্যবার অসংখ্যবার আমি এই নোংরা শব্দটা শুনেছি। হিন্দুদের উপরে খুবই আজে বাজে কথাবার্তা বলে না, হিন্দুদের সম্পর্কে নানান রকমের কথাবার্তা বলে। ভারত সম্পর্কে কি কথা বলে, তারা নাকি রাস্তায় হাগে, এই করে সেই করে। ইচ্ছা করলে ওরা পারে না যে বাংলাদেশের লোকেরা যে রাস্তাঘাটে বন বাজারে পায়খানা করে সেগুলোর ছবি এনে দেখাতে পারে না? পারে। একটা ক্রিকেট খেলা হলে কি আচরণ, উন্মুক্ত আচরণ করে, পারে না ইন্ডিয়ানরা একই জিনিস করতে? ওরা সবসময় আসলে ম্যাচিউর আচরণ করেছে, করে। এই যে 2 টাকার শুটকি মাছ, এই টোকাই ডারবি, ভারত যদি চায়, বিলিভ মি, ওকে এক রাতে 1 সেকেন্ডে ওকে হাফিস করে দিতে পারবে, একদম গিলে খেয়ে ফেলতে পারবে। ভারতের শক্তি সম্পর্কে আমার 2 বছরে যথেষ্ট ধারণা হয়েছে। সারা পৃথিবীব্যাপী ভারত কি করতে পারে, ভারতের গোয়েন্দা সংস্থা কি করতে পারে, এটা আমি নিঝুম মজুমদার জাস্ট বললাম যে আমি যতটুকু টের পেয়েছি, ওই অতটুকু টেরই আমার মাথায় এখনো ভব ভব করে ঘোরে। এই ডারবি নাসিরকে সেকেন্ড লাগবে না, সেকেন্ড জাস্ট পৃথিবী থেকে ব্যানিশ করে দিবে, এবং বাংলাদেশের একটা মানুষও কথা বলবে না, এই ব্যবস্থাও তারা করতে পারে। এই ক্ষমতা ভারতের আছে, কিন্তু করে না, কারণ ভারত ভদ্রলোক। আমি ভারতকে কেন ভালোবাসি জানেন? ভালোবাসি, মুক্তিযুদ্ধে এরা ঝাঁপিয়ে পড়েছিল আমাদের জন্য করেছিল, আজকে আমাদের বিপদের দিনে আমাদের জন্য করছে। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে যদি ভারতের সাথে ধরেন আমি কোনোদিন এরকম একটা পজিশনে গেলাম যে চুক্তি করবো ভারতের সাথে, আমার তো ভাই মাথার মধ্যেও নাই যে আমার দেশকে আমি বিক্রি করে দিব না, তখন আমি আমার পাওনাটাই আমি বুঝে নিব। ভারত কিন্তু এটাও বোঝে, এবং এইটাকেও তারা রেসপেক্ট করে। আজকে দেখেন কথায় কথায় বলেছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এই না সেই না। একটা চুক্তির একটা শব্দ, একটা লাইন দেখাতে পারেনি। বলেন, আপনি খালি বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ দেখাতে পেরেছে, তাহলে আমি